অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ঘর বীর নিবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সমস্ত নির্যাতিত মেয়েদেরকে তাদের নিজে দেখতে গিয়েছেন, তাদেরকে বিবাহের ব্যবস্থা করেছেন, পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। সেই সাথে সাথে মুক্তিযোদ্ধারা যেহেতু জাতির পিতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছে, এবং আমাদের যুদ্ধটা এটা কিন্তু একটা জনযুদ্ধ ছিল। এখানে যারা মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছে বা আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, আনসার সহ বিডিবি যারা যারা ছিলেন, তারা ছাড়াও সাধারণ জনগণ তারাও কিন্তু, যেহেতু জাতির পিতা বলেছেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, সমগ্র দেশব্যাপী কিন্তু এই শত্রুর মোকাবেলা এদেশের মানুষ করেছে। যার যা আছে তাই নিয়েই কিন্তু শত্রুর মোকাবেলা করেছেন। মানে এই ধরনের জনযুদ্ধ খুব কমই দেখা যায় যেটা জাতির পিতার নেতৃত্বে এদেশের মানুষ করেছে। তিনি তাদের কল্যাণের জন্য একটা কল্যাণ ট্রাস্ট করে দেন, এবং যে সমস্ত পরিত্যক্ত শিল্প কলকারখানা যেগুলি পাকিস্তানিরা মালিকানা ছিল, ফেলে রেখে গিয়েছিল, সেগুলি যেমন জাতীয়করণ করেন। আর এর মধ্য থেকে সব থেকে যেগুলি মানে লাভজনক প্রতিষ্ঠান ছিল, সেই শিল্প কলকারখানা প্রায় 32টা শিল্প কলকারখানা এবং বিভিন্ন প্রতিষ্ঠান, সিনেমা হল থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানগুলি, সেইগুলি এই কল্যাণ ট্রাস্টের অধীনে দিয়ে দেন, যাতে করে এর থেকে যে উপার্জন হবে সেই উপার্জন দিয়ে যেন আমাদের মুক্তিযোদ্ধাদের তাদের জীবন জীবিকা চলতে পারে, সেই ব্যবস্থাটা জাতির পিতা বঙ্গবন্ধু করে দিয়ে যান। দুর্ভাগ্যের বিষয় হলো যে 75-এ জাতির পিতাকে হত্যার পর আসলে সেই কল্যাণ ট্রাস্টের অধীনে শিল্প কলকারখানাগুলি একে একে অলাভজনক হয়ে যায়, সেগুলি একটা লুটপাটের আখড়া হয়ে দাঁড়ায়। এবং মুক্তিযোদ্ধাদের যে আসলে মুক্তিযোদ্ধা এই কথাটা মানে মানুষকে ভুলে দেওয়ার চেষ্টা করা হয়। জাতির পিতার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়, জয় বাংলা স্লোগান বিসর্জন দেওয়া হয়। এমনকি চাকরি বা অন্যান্য ক্ষেত্রে যদি মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবার হতো, তাদেরকে চাকরিও দেওয়া হতো না। এই ধরনের একটা দুর্ভাগ্যজনক পরিবেশ 21টা বছর পর্যন্ত চলে। এরপর আওয়ামী লীগ সরকারে আসে। সেক্ষেত্রেও আজকে 15ই ফেব্রুয়ারি 1996 সালে সেই সময় খালেদা জিয়া ক্ষমতায় থেকে এই 15ই ফেব্রুয়ারি একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল, যে নির্বাচনে বোধহয় 2% ভোটও পড়েনি। সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করে দিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে খালেদা জিয়া নিজেকে তৃতীয়বার ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার তার ক্ষমতায় এসেছে এই ঘোষণা দেয়। এই দ্বিতীয়বার ক্ষমতায় আসার সেই স্বপ্ন পূরণ হয়নি, কারণ বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার নিয়ে অনেক সচেতন। তাদের ভোট চুরি করেছিল বলেই সেখানে আন্দোলন হয়। সে আন্দোলনের ফলে খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হয়। 15 ফেব্রুয়ারি নির্বাচন করে, 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়। সেই জন্য 15ই ফেব্রুয়ারিও কিন্তু আমাদের জন্য মানে গণতন্ত্রকে একেবারে গলা টিপে হত্যা করার একটা দিন। শুধু তাই না, এর সঙ্গে আমাদের আরেকটা স্মৃতি আছে। জাহাল এরশাদের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করি এই 15ই ফেব্রুয়ারি, সেই দিন কিন্তু আমি আমাদের মতিয়া চৌধুরী, সাহারা আপা সহ আওয়ামী লীগ সহ আমাদের 15 দলীয় ঐক্যজোটের প্রায় 40 জন নেতাকে গ্রেপ্তার করে বন্দি করে। কাজে অনেক স্মৃতি ভরা একটি দিন। যাও, অনেক চড়াই উতরাই পার হয়ে আওয়ামী লীগ সরকারে যখন এসেছে, আসার পর থেকেই কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছি। এখানে দল মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধার জন্য এই সম্মানের ব্যবস্থা আমরা করেছি। মুক্তিযোদ্ধাদের তারা আসলে যে দল করুক আর যে মতেরই থাকুক, জাতির পিতা যেমন তাদের সন্তানদের জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, নির্যাতিত মা বোন তাদের জন্য একটা কোটা সিস্টেম করে দিয়েছিলেন। আমরা সরকারে আসার পর শুধু মুক্তিযোদ্ধারা তাদের সন্তান বংশ পরম্পরায় যারা আসবে তারাও যেন প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার পায়, সে চাকরি থেকে শুরু করে সর্বক্ষেত্রে সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। সেই কল্যাণ ট্রাস্ট আবার সেটাকে উদ্ধার করা এবং সেটা যদি সকলে কাজে লাগে সেই ব্যবস্থা করেছি। মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করেছে, এবং আপনারা জানেন যে ভাতা
মানে ন্যূনতম ভাতা এখন আমরা 20,000 টাকায় করে দিয়েছি। তাছাড়া যাদের ঘর নাই, বাড়ি নাই বা মানবেতর জীবনযাপন করছে, এটা আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার যে একজন মুক্তিযোদ্ধা হয়ে ভিক্ষা করবে বা একটা মুক্তিযোদ্ধা হয়ে রিক্সা চালাবে বা কোনো মানবেতর জীবন যাপন করবে। অন্তত আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যায় যখন ক্ষমতায়, এটা কখনো তা হতে পারে না। সেই জন্য আমরা মুক্তিযোদ্ধাদের জন্য ঘর বাড়ি তৈরি করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা, তাদের জন্য স্বাধীনতার ভাতা, বৈশাখী ভাতা, পয়লা বৈশাখ, আমাদের বাংলা নববর্ষের ভাতা, বিভিন্ন ভাতার ব্যবস্থা আমরা করে দিয়েছি। তাছাড়া তাদের জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা, যাতায়াতের জন্য ব্যবস্থা সবই আমরা কিন্তু একে একে করে দিয়েছি, যার ফলে আজকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে মুক্তিযোদ্ধারা অন্তত মাথা উঁচু করে বলতে পারেন যে হ্যাঁ আমরা মুক্তিযোদ্ধা। তার ছেলেমেয়েরা বলতে পারেন আমরা মুক্তিযোদ্ধা, পরিবারের সন্তান। কাজে এই সম্মানটা অন্তত দেবার চেষ্টা আমরা করে যাচ্ছি। আমরা এভাবেই চেষ্টা করে যাচ্ছি আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিতে। আজকে একে একে সবাই চলে যাচ্ছেন, কিন্তু তাদের পরিবাররাও আছে, তারাও যাতে সম্মানের সাথে বসবাস করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আর সেই সাথে আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সন্তানদের লেখাপড়ার জন্য বা তাদের বংশের তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও করা হয়েছে। আপনারা জানেন যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ভূমিহীন মানুষকে ঘর করে দিচ্ছি, কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য আলাদাভাবে আরো একটু উন্নত মানের ঘর এবং জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। শুধু বাংলাদেশেই না, আমাদের মুক্তিযুদ্ধের সময় বিদেশিরা যারা আমাদের সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, সমর্থন দিয়েছে, আমরা তাদেরকেও সম্মাননা দিয়েছি। আমি জানি না অন্য কোনো দেশ এভাবে স্বাধীনতার পর মিত্র শক্তিকে এভাবে সম্মান দেয় কিনা, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সেটা দিয়েছে। আমরা স্বাধীনতা সম্মাননা, মুক্তিযোদ্ধা সম্মাননা, মৈত্রী সম্মাননা, বিভিন্ন পদক দিয়ে আমাদের যারা বিদেশি বন্ধুরা, যারা আমাদের মিত্র শক্তি, তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি। আমাদের মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছিল ভারতের অনেক সেনাবাহিনীর সদস্য, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে তারাও তাদের জীবন আত্মাহুতি দিয়েছে, তাদের পরিবারকেও আমরা সম্মাননা দিয়েছি। কাজে আমাদের জন্য যারা এতটুকু করেছে তাদের প্রত্যেকে আমরা সম্মান দিয়ে যাচ্ছি। আজকে আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে সমস্ত স্মৃতিচিহ্ন, এটা আমি আবারও বলবো, এখনো অনেক জায়গা অনাবিষ্কৃত রয়ে গেছে, সেগুলি খুঁজে বার করবেন। ইতিমধ্যে প্রায় 20,000 সমাধিস্থল সংরক্ষণের কার্যক্রম নেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে। 293টি উপজেলায় 360টি স্থানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ বা জাদুঘর নির্মাণ করা হয়েছে। আমরা প্রত্যেকটা উপজেলায় আলাদা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করে দিচ্ছি, তার সেখানে অন্তত একটি করে জাদুঘরও থাকবে। আর ওই এলাকায় যারা মুক্তিযুদ্ধ করেছে, শহীদ হয়েছে, হয়তো সকলের নাম এত পরে পাওয়া যাচ্ছে না, যতটুকু পাওয়া যায় সেটুকু নিয়েই আমরা কিন্তু স্মৃতিস্তম্ভ করে দিয়ে আরো অজানা শহীদ এভাবে লিখে দিতে বলে দিয়েছি, যাতে করে মানুষ জানতে পারে যে এই যুদ্ধটা কত আমাদের জন্য গৌরবের ছিল। এবং যারা আজকে আমরা স্বাধীন বাংলাদেশে আমরা কাদের আত্মত্যাগে এই স্বাধীনতা পেলাম বা কাদের আত্মত্যাগে আজকে এই সম্মানটা পাচ্ছি, সেটা যেন মানুষ সহন করতে পারে এবং প্রজন্মের পর প্রজন্ম যেন সহন করতে পারে, সেই ব্যবস্থাটাই আমরা নিয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের সহ্যাদ্রি উদ্যান, আপনারা জানেন যে 17 নির্বাচনের পর এখানেই কিন্তু সমস্ত মানে প্রাদেশিক এবং জাতীয় পরিষদের সদস্যদের শপথনামা গ্রহণ করা হয়। এই সহ্যাদ্রি উদ্যানে জাতির পিতা সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দেয়, যে ভাষণ এক সময় জিয়াউর রহমান ক্ষমতা আসার পর নিষিদ্ধ ছিল, এরশাদ, খালেদা জিয়া সকলের সময় নিষিদ্ধ ছিল। আজকে সেই ভাষণ বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। প্রায় 2,500 বছরের যত ভাষণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য দেয়া হয়েছে, তার ভিতরে শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে 7ই মার্চের ভাষণ, মানুষকে স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ করবার জন্য, মুক্তিযুদ্ধ উদ্বুদ্ধ করবার জন্য। আমরা সেই জায়গাটা, স্থানটা সংরক্ষণ করছি, সেখানে আমাদের ছেলে মেয়ে থেকে শুরু করে সকলেই যেন দেখতে পারে। এবং সেখানে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচেও একটা
জাদুঘর ব্যবস্থা করা হয়েছে। আমরা একটা সেখানে আলোক স্তম্ভ নির্মাণও করে দিয়েছি, মোরাল করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই স্মৃতিগুলিকে ধরে রাখা। কারণ ওই শরৎদি উদ্যানেই যেখানে জাতির পিতা ভাষণ দিয়েছিলেন, আর ঠিক পশ্চিম দিকে যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মিত্র বাহিনীর কাছে, মুক্তি বাহিনীর কাছে সারেন্ডার করেছিল, সেই দুটো জায়গাও আমরা সংরক্ষণ করে ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং এটার কাজ চলমান আছে। সেভাবে আমরা এই জায়গাটা সংরক্ষণ করে দিচ্ছি। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, কাজেই যত ভাতা এবং যা কিছু আমরা দিচ্ছি এখন আর এটা কারো হাতে হাতে না, আমরা ডিজিটাল পদ্ধতিতে দিচ্ছি। সকলের হাতে মোবাইল ফোন আমরা দিয়েছি, আর সেই সাথে অনলাইনে যাতে সেই ভাতাগুলি আমাদের মুক্তিযোদ্ধাদের হাতে পৌঁছায় সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। এখানে আপনারা জানেন যে আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সকল বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত একটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS তারা তৈরি করেছেন এবং এই MISটি জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজের সাথেও সংযুক্ত রয়েছে। এবং এখন মুক্তিযোদ্ধাদের যে সমস্ত সুযোগ সুবিধা তারা এর মাধ্যমেই পেতে পারেন, আর ওই ব্যাংকে দাঁড়িয়ে সময় নষ্ট করে তাদের ভাতা তোলা লাগে না, তারা সেই সুযোগটা পান এবং এটা সময় সময় আপডেট যাতে করা হয় তার ব্যবস্থাও নিতে হবে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্যে ছিলাম।